স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, উদারনীতিবাদ সম্পর্কে রামমোহন রায়ের ধারণা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা আজকে বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রশ্নটা ছিল, ভারতের উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নেবে। ভারতের সভ্যতা ও সংস্কৃতি ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাজা রামমোহন রায় পথিকৃৎ হিসাবে পরিচিত। রামমোহন ভারতীয় জনগণের পথিকৃৎ আধুনিক ভারতের, কিন্তু এক্ষেত্রে সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় হল ভারতের উদারনীতির ধ্যান ধারণার পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। ইউরোপের রাষ্ট্রচিন্তার ইতিহাসে উদারনৈতিক মতবাদের জনক হিসাবে ইংরেজ দার্শনিক জন লকের নাম করা হয়। অর্থাৎ ইউরোপের যে উদারনীতিক রাষ্ট্রচিন্তা তার জনককে জন লক। অনুরূপভাবে ভারতে উদারনৈতিক চিন্তা চেতনার উদ্যোক্তা হিসাবে রামমোহনের নাম করা হয়। ভারত পথিক রামমোহনই ভারতীয় উদারনীতিবাদের প্রবক্তা হিসাবে পরিচিত। রামমোহনের রাষ্ট্রচিন্তা বহুলাংশে সমকালীন ব্রিটিশ উদারনীতিবাদের অনুগামী হয়ে পড়েছিল। বলছে রামমোহনের রাষ্ট্রচিন্তা বহুলাংশে কি সমকালীন ব্রিটিশ উদারনীতিবাদের অনুগামী হয়ে পড়েছিল। ধর্ম ও রাজনীতিকে যাবতীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও রক্ষণশীলতার মুক্ত করতে তিনি সতত সক্রিয় ছিলেন। তাহলে কি ধর্ম আর যে রাজনীতি, সেই দুটো থেকে যাবতীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস, রক্ষণশীলতাকে মুক্ত করতে তিনি সতত সক্রিয় ছিলেন। রামমোহনের উদারনৈতিক রাষ্ট্রদর্শন ও সমাজ চিন্তার পরিচয় ধর্ম, শিক্ষা, রাজনীতি, সামাজিক সংস্কার প্রভৃতি সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে আছে। এই লাইনটা কি বলা হচ্ছে? রামমোহনের উদারনৈতিক রাষ্ট্রদর্শন ও সমাজ চিন্তার পরিচয় কিসের মধ্যে? ধর্ম, শিক্ষা, রাজনীতি, সামাজিক সংস্কার প্রভৃতি জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে আছে। এই দেশে সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা থেকে গোঁড়ামি, সংকীর্ণতা ও রক্ষণশীলতা দূর করতে তিনি বিশেষ উদ্যোগী হয়েছিলেন। স্বাধীনতা অর্জন ও সংরক্ষণের জন্য জনসাধারণের মধ্যে ন্যায় ও যুক্তিবোধ এবং বাস্তব বুদ্ধি বিবেচনা থাকা দরকার। মানুষের এই সমস্ত গুণাবলীর ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মানুষের এই যে এইসব গুণাবলী, এগুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তারপরে কি বলা হচ্ছে? উদারনৈতিক চিন্তাধারা সেখানে কি বলা হচ্ছে? দেখো, অষ্টাদশ শতকে ইউরোপে বুর্জোয়া শ্রেণীর উত্থান ঘটে। এই শ্রেণীর নেতৃত্বে ইউরোপীয় উদারনৈতিক ধ্যান ধারণার বিকাশ ও বিস্তার ঘটে। মধ্যযুগের সমাজ ব্যবস্থায় অনাচারের অন্ধকারে আচ্ছন্ন ছিল। মধ্যযুগের যে সমাজ ব্যবস্থা সেটা অনাচারের অন্ধকারে আচ্ছন্ন ছিল। ক্ষয়িষ্ণু এই সমাজের অনেকেই ছিল উৎপীড়িত। সদ্য আবির্ভূত বুর্জোয়া শ্রেণীর নিপীড়িত মানুষকে স্বাধীন জীবনের এবং সমৃদ্ধ সমাজের স্বপ্ন দেখায়। এটা জীবনের লিখবে, বর্গীর জয়, এটা হবে জীবনের ও সমৃদ্ধ সমাজের স্বপ্ন দেখায়। ভারতে ব্রিটিশদের আগমনের পরে অনুরূপ একটি শ্রেণীর উত্থান ঘটে। ভারতে এই নব অদ্ভুত শ্রেণীটি দেখো, এটা রয় ওকা দেবে না, রয় আঁকা দেবে। পুরাভাগে ছিলেন রামমোহন রায়, অর্থাৎ তার বিপরীতে ছিলেন রামমোহন রায়। ধর্মীয় ক্ষেত্রের মতো অর্থনৈতিক ক্ষেত্রেও রামমোহন ও অনুগামীরা অবাধ ব্যক্তি স্বাধীনতার সমর্থক ছিলেন। রামমোহন নিজে কোনো স্বতন্ত্র রাষ্ট্রতত্ত্ব সৃষ্টি করেননি। রামমোহন কি নিজে কোনো স্বতন্ত্র রাষ্ট্রতত্ত্ব সৃষ্টি করেননি? ইউরোপের উদারনৈতিক মতাদর্শের দ্বারা তিনি পরিপূর্ণভাবে আপ্লুত ছিলেন। আধুনিক ভারতের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির রূপরেখা রামমোহনের চিন্তা চেতনায় প্রথম ঠাঁই পায়। প্রকৃত প্রস্তাবে ইউরোপের অগ্রবর্তী বিজ্ঞান সাধনার সাথে পশ্চিমী উদারনৈতিক রাষ্ট্রচিন্তার গুণগাহী ভক্ত ছিলেন ভারত পথিক রামমোহন। তারপরে কি বলা হচ্ছে? দেখো, ভারতীয় নবজাগরণের
পথিকৃৎ। মধ্যযুগে ভারতে নির্জীব জনজীবনে প্রাণ সঞ্চারিত হয় পাশ্চাত্যের উদারনৈতিক মতাদর্শ এবং ইংরাজি শিক্ষা দীক্ষার মাধ্যমে। তাহলে কি বলা হচ্ছে, মধ্যযুগে ভারতে নির্জীব জনজীবনে প্রাণ সঞ্চার কি হয়েছিল, পাশ্চাত্যের উদারনৈতিক মতাদর্শ এবং ইংরেজি শিক্ষার মাধ্যমে। এই বলছে এরই ফলশ্রুতি হিসাবে 19 শতকে ভারতে নবজাগরণ দেখা যায়। আর এই ভারতীয় নবজাগরণের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। রাষ্ট্রচিন্তা এবং সমাজ ব্যবস্থার ক্ষেত্রে তিনি ছিলেন উদারনৈতিক মতাদর্শের অনুগামী এবং যুক্তিবাদী। রামমোহন ঐতিহাসিক ও ভৌগোলিক সীমানাকে অতিক্রম করেছিলেন। ইউরোপের সংস্কার আন্দোলনের সাথে ভারতে 19 শতকে নবজাগরণের তুলনা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে লুথার, ক্যালভিয়েনের ভূমিকার সাথে রামমোহনের ভূমিকা তুলনা হয়। তারপর দেখো শিক্ষা বিস্তার কি বলা হচ্ছে। দেখো, রামমোহন ভারতীয়দের মধ্যে শিক্ষা বিস্তারের ওপর বিশেষ জোর দেন। রামমোহন কি ভারতীয়দের মধ্যে শিক্ষা বিস্তারের ওপর বিশেষ জোর দেন। দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সমৃদ্ধির স্বার্থে জনসাধারণের মধ্যে শিক্ষার ব্যাপক বিস্তারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ভারতে উদারনৈতিক গণতন্ত্রের সৃষ্টি ও সাফল্যের স্বার্থে সদর্থক জনমতের সার্থক ভূমিকা একান্তভাবে অপরিহার্য। এই ধরনের জনমত গঠন তথা জাতি গঠনের জন্য শিক্ষার ভূমিকার গুরুত্ব বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। ভারতীয়দের মধ্যে সচেতনতা ও সহনশীলতা সৃষ্টি ও সম্প্রসারণ করার উদ্দেশ্যে রামমোহন শিক্ষা বিস্তারের ওপর জোর দিয়েছিলেন। আবার এই উদ্দেশ্যে তিনি সংবাদপত্রের স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। আধুনিক ইউরোপীয় ভাষা বিশেষত ইংরাজি ভাষার ওপর তিনি জোর দেবার পক্ষপাতী ছিলেন। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে, তারপরের পয়েন্ট আছে ধর্মীয় বিষয়ে উদারনৈতিক আদর্শ। ধর্মীয় বিষয়ে উদারনৈতিক আদর্শ। রামমোহন উদারনৈতিক চিন্তা চেতনার অভিব্যক্তি ধর্মীয় বিষয়েও বর্তমান। বলছে রামমোহনের উদারনৈতিক চিন্তা চেতনার অভিব্যক্তিতে ধর্মীয় বিষয়েও কিন্তু বর্তমান আছে। ধর্মীয় বিষয়েও রামমোহন উদারনীতিবাদ প্রবর্তনের পক্ষপাতী ছিলেন। তিনি পরমত ও পর ধর্ম সহিষ্ণুতার কথা বলেছেন। তার অভিমত অনুযায়ী যে কোনো ধর্ম স্বীকার ও অনুশীলনের অধিকার যে কোনো নাগরিকের আছে। ধর্মীয় কারণে মানুষে ভেদাভেদ এবং দ্বন্দ্ব অনভিপ্রেত। এক্ষেত্রে ভারতের পরিস্থিতি রামমোহনের পীড়নের কারণ হয়েছিল। ভারতবাসীর ঐক্য ও সংহতি এবং স্বাধীনতার পথে বড় বাধা হিসাবে দেখা দিয়েছিল ধর্মীয় অনৈক্য ও সাম্প্রদায়িক সংঘাত। রামমোহন বিভিন্ন মত ও পথের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে দেখো অর্থনৈতিক উদারনীতি। রামমোহনের অর্থনৈতিক ধ্যান ধারণার মধ্যেও উদারনৈতিক আদর্শের অভিব্যক্তি ঘটেছে। জমিদারদের অন্যায় অবিচার থেকে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে রামমোহনের আন্তরিকতার অন্ত ছিল না। দারিদ্র কৃষকদের দুঃখ দুর্দশা তাকে বিচলিত করত। সাধারণ প্রজাদের উপকারের উদ্দেশ্যে তিনি প্রয়োজনীয় উদ্যোগ আয়োজন গ্রহণ করেন। জমিদারদের খাজনা বৃদ্ধি করার অধিকারকে রামমোহন সমর্থন করেননি। অনুরূপভাবে আবার জমিদারদের ওপর থেকে কর ভার হ্রাস করার কথাও তিনি বলেছেন। জমি জমার ব্যাপারে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে তিনি বিরোধী ছিলেন। কৃষক ও শ্রমিকদের ওপরে চিরস্থায়ী বন্দোবস্তের কোনো প্রতিকূল প্রভাব যাতে না পড়ে সে বিষয়েও তিনি চিন্তিত ছিলেন এবং এ বিষয়ে তিনি তার চিন্তাভাবনা সরকারি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।